নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মনের মধ্যে বাংলা গত সপ্তাহে 1 বছর পূর্ণ করেছে। যেটা গত সপ্তাহের বছর পূর্তি ভিডিও ছিল, সেটা ছিল সদানন্দের ক্ষুদে জগৎ গল্পের শেষ অংশ, যেটা একটা ভীষণ অন্যরকম একটা বন্ধুত্ব নিয়েছিল মানুষ এবং পিঁপড়ে। এবং আমি বিশ্বাস করি আমার এবং দর্শকদের বন্ধুত্বটাও এরকমই গভীর হবে, আর তার সূত্র হবে বাংলা ভাষা। মনের মধ্যে বাংলার সেটাই আশা, সেটাই উদ্দেশ্য। আর এই সপ্তাহে যেহেতু বছরের শুরুর বা 1 বছর পূর্তির পরে দ্বিতীয় বছরের প্রথম ভিডিও, আমাদের সাথে দেখতে পাচ্ছ আরও অনেক বন্ধু আছে, সবাই এসছে। আমি চেষ্টা করব পরের সপ্তাহেও যাতে ওরা থাকে, কারণ এই সপ্তাহ এবং পরের সপ্তাহ মিলিয়ে আমি একটা ছোট্ট গল্প বলবো। আর গল্পটা একটা নতুন বই থেকে হবে, কিন্তু বাংলা ভাষার একটা খুব যুগান্তকারী বই, বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় যেমন সহজ পাঠ আমরা ছোটোবেলায় বাংলা ভাষা শেখার সময় সহজ পাঠ প্রচুর পড়েছি, বর্ণপরিচয়ও সেরকমই একটি বই। এবং এতে যারা বাংলা শিখতে আসছে তাদের অক্ষর পরিচয় হয়, শব্দ শেখা হয়, তারপর বাংলা ভাষায় শব্দর পরে সেগুলোকে কী করে বাক্যে গঠন করা হয় সেগুলো একটু একটু করে, ধাপে ধাপে ভাষাটা সহজ থেকে একটু একটু করে কঠিন হয়। এবং এইভাবে ভীষণ ভালো একটা বই বাংলা ভাষা শিক্ষার জন্য। এটা দ্বিতীয় ভাগ এই বইটা। এটার প্রথম ভাগও আমার কাছে আছে, কিন্তু প্রথম ভাগের শেষে আমার মনে হচ্ছে না কোনো গল্প আছে, কিন্তু এটার শেষে আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের ভারতবর্ষ এবং বাংলার একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। ওনার কীর্তির কোনো শেষ নেই, এবং মানুষ ভালোবেসে ওনাকে বিদ্যাসাগর নামটা দিয়েছিল। বিদ্যা মানে হচ্ছে জ্ঞান এবং সাগর মানে সমুদ্র। তো এমন একজন মানুষ যিনি জ্ঞানের সমুদ্র, মানুষ ভালোবেসে ওনাকে এই নামটা দিয়েছিল। ওনার আসল নাম ওনার যে আসল যে সারনেম, তার থেকে বেশি লোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেই বেশি চেনে। আমাদের বাঙালিদের কাছে উনি একজন বরেণ্য ব্যক্তি, এবং নানা কাজ করেছেন তখনকার দিনের সমাজে, যেগুলো ভীষণ বড় কাজ, ভীষণ কঠিন কাজ। কারণ উনি তো অনেক দিন আগের মানুষ ছিলেন, এবং সেই সময় আমাদের সমাজে নানা রকম কুপ্রথা চলতো, এমন কিছু নিয়ম চলতো যেগুলো মোটেও সভ্য দেশে চলা উচিত নয়। খুব অনেকেই তার ফলে নানাভাবে কষ্ট পেত, স্পেশালি মেয়েরা। তো উনি প্রচুর কিছু করেছেন যেটাতে এইগুলো বদলে যায়। এরকম বহু বরেণ্য মানুষ ছিলেন, প্রণম্য ব্যক্তিত্ব ছিলেন সেই সময়। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ এবং অনেকে ছিলেন। তারা তাদের নিজেদের কাজ বা কর্মক্ষেত্র সৃষ্টি, তার বাইরে গিয়েও সমাজকে উন্নত করার জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন, এবং তার জন্য তারা চিরকাল আমাদের নমস্য ব্যক্তি থেকে যাবেন, চিরকাল আমরা তাদের শ্রদ্ধা করব। কিন্তু এই ভিডিওতে তো আমি ওদের জীবন নিয়ে বেশি কথা বলি না, আমি ওদের রচনা নিয়ে বলি। এবং এখানে এই বইটা যেটা বললাম বর্ণপরিচয়, তার শেষে কিছু ছোট গল্প আছে। কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, যে উনি যেই সময় লিখছিলেন তখন বাংলা ভাষার লেখার একটা অন্যরকম ধরন ছিল, সেটাকে সাধু ভাষা বলা হতো। আর পরে সেটা বদলে গিয়েছিল, এখন যেটা চলে সেটাকে বলা হয় চলিত ভাষা। সাধু ভাষা কীরকম ছিল, যে বলার সময় এরকমভাবে হতো না, বলার সময় অনেক সহজভাবে বলা হতো, কিন্তু লেখার সময় সব কাজগুলোকে, বা যেগুলোকে বলে অ্যাকশন ওয়ার্ডস, ভার্ব, সেগুলোকে একটু অন্যভাবে লেখা হতো। যেমন যদি কেউ বলে আমি খেয়েছি, তার বদলে লেখা হবে আমি খাইয়াছি। তুমি করেছো, তুমি করিয়াছো, একটা হস্যইকার এবং মুক্তিস্থায়ী আকার এটার সঙ্গে সঙ্গে জুড়ে যেত। মোটামুটি আমি নিজে যখন বাংলা স্টুডেন্ট ছিলাম তখন খুব সহজভাবে এইভাবে বুঝতাম। বলা ওভাবে কথা একটু কঠিন, এবং আমরা যেহেতু ওইভাবে এখন একেবারেই কথা বলি না, বহুদিন ধরে ওইভাবে কথা বলি না, তাই আমি যখন গল্পটা পড়বো তখন ওইভাবে পড়বো না, কারণ আমরা তো এই বাংলা ভাষাটাকে সবার মধ্যে আরও বেশি প্রচলন করার জন্য এই ভিডিওগুলো করি, যাতে যারা বাংলা ভাষা ছোটোবেলা থেকে পড়েনি তারা যাতে বাংলা ভাষার ব্যাপারে আরও বেশি জানতে আগ্রহী হয়। তাই আমি এমন কঠিনভাবে ভাষাটা পড়বো না, কারণ এমনিও সেই ভাষাটা এখন আর চলে না, সাধু ভাষাটা চলে না। আমি পড়া শুরু করি। ওনার যে বই ছিল তার শেষে যে গল্পগুলো, বেশিরভাগই আমাদের বেশ কিছু ভালো মূল্যবোধ বা জীবন ধারণের ঠিক উপায়গুলো আমাদের শেখাতো। এবং এখানে অনেক বিখ্যাত গল্প আছে যেগুলো আমরা ছোটোবেলায় প্রচুর পড়েছি, ভীষণ ভীষণ পপুলার, ভীষণ বিখ্যাত।
এর মধ্যে একটা গল্প আমার ছোটোবেলায় ভীষণ প্রিয় লেগেছিল এবং তারপরে বহুদিন মনের মধ্যে রয়ে গিয়েছিল, এবং আমি আমার যে বাড়িতে ছোট্ট মানুষটা আছে তাকেও একবার এই গল্পটা শুনিয়েছি। তারপর এই সপ্তাহে যখন ভাবছিলাম কী বই পড়বো, হঠাৎ করে দেখলাম এই বইটা আছে। এটা নিয়ে গল্পগুলো দেখতে দেখতে এই গল্পটা পেলাম, এবং আমি ভাবলাম যে অন্য গল্প বলতে পারি, কিন্তু তার বদলে এই গল্পটাই বলি। গল্পটার নাম হচ্ছে চুরি করা কদাচো উচিত নয়। কদাচো কথাটা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না খুব একটা। কদাচো মানে কখনো। তো এবার আমি পড়ি প্রথম প্যারাগ্রাফ। আর আমি যেটা বললাম যে আমি সাধু ভাষার মতো করে পড়বো না, জিনিসটাকে চলিত ভাষায় পরিবর্তন করে বদলে আমি সেভাবে পড়বো। না বলে পরের দ্রব্য নিলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে তাকে চোর বলে। চোরকে কেউ বিশ্বাস করে না। চুরি করে ধরা পড়লে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করা। পিতামাতা প্রভৃতির কর্তব্য পুত্র প্রভৃতিকে কারো কোনো দ্রব্য চুরি করতে দেখলে তাদের শাসন করা, এবং চুরি করলে কি দোষ হয় তাদের ভালো করে বুঝিয়ে দেওয়া। তো এটা আমার পড়ার সময় এটাকে মানে নিজের মাথায় বদলে চলিত ভাষায় বদলে পড়তে বেশ একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো প্রথমে বলছে না বলে পরের দ্রব্য নিলে চুরি করা হয়। পরের দ্রব্য মানে হচ্ছে জিনিস। চুরি করা বড় দোষ মানে অন্যায়। যে চুরি করে তাকে চোর বলে। চোরকে কেউ বিশ্বাস করে না। সত্যি তুমি জানো যে উল্টো দিকের মানুষটা চুরি করে, সে তো তুমি জানো যে সে অলরেডি একটা খারাপ কাজ করছে, তাকে তুমি বিশ্বাস করবে কেন? আর তারপর কি বলছে, চুরি করে ধরা পড়লে চোরের দুর্গতির সীমা থাকে না। দুর্গতি মানে ঝামেলা বা বিপদের। সীমা থাকে না মানে সীমা মানে হচ্ছে বাউন্ডারি, এবং সীমা থাকে না মানে অসীম, মানে বাউন্ডারি লেস, মানে তার প্রচুর অসুবিধা হয় বা ঝামেলা হয় বা বিপদ হয়। বালকগণের উচিত, বালক মানে ছেলেদের, ছেলে মেয়ে এখানে সবাইকেই বুঝিয়েছেন উনি, কখনো চুরি না করে। পিতামাতা প্রভৃতির, প্রভৃতি মানে অনেকে, এবার এখানে অনেকে মানে গুরুজনদের বা বড়দের বলছে, কর্তব্য। হ্যাঁ, পিতামাতা প্রভৃতির কর্তব্য মানে উচিত কি। পুত্র প্রভৃতিকে মানে পুত্র মানে ছেলে, কিন্তু এখানে পুত্র কন্যা সবাইকেই বলছে, মানে সন্তান সম যেই ছোট তাকে কোনো দ্রব্য চুরি করতে, কোনো জিনিস চুরি করতে দেখলে তাদের শাসন করা। শাসন মানে বকা বা বোঝানো, এবং চুরি করলে কি দোষ হয় বা কি ভুল হয় সেটা ভালো করে তাদের বুঝিয়ে দেওয়া। তো এটা একটা প্রথমে উনি একটা প্যারাগ্রাফ করছেন জেনারেলি, যে কাউকে যদি তুমি কোনো ছোটদের চুরি করতে দেখো তাদের কিভাবে তাদের বোঝানো যে কি হতে পারে, তার ফলে কি খারাপ ফলটা হতে পারে, এবং তোমার বড় হিসেবে তোমার কি উচিত আর কি, সেটা উনি প্রথমে বলছেন। এর পরের প্যারাগ্রাফ থেকে গল্পটা শুরু হচ্ছে। একবার একটি বালক বিদ্যালয় থেকে অন্য এক বালকের একটি বই চুরি করে এনেছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতামাতার মৃত্যু হয়। তার মাসি লালন পালন করেছিলেন। তিনি তাহার হাতে ওই বইখানি দেখে জিজ্ঞাসা করলেন, ভুবন, তুমি এই বই কোথায় পেলে? সে বলল, বিদ্যালয়ের এক বালকের বই। তিনি বুঝতে পারলেন ভুবন ওই বইখানি চুরি করে এনেছে, কিন্তু তিনি বই ফিরিয়ে দিতে বললেন না, এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করতে নিষেধ করলেন না। তো এই অবধি আমরা আজকে পড়ব। ছোট গল্প, তাই পরের এতেই আমাদের শেষ হয়ে যাবে। তো দেখি গল্পটা কি হলো। একবার একটা বালক মানে একটা ছেলে বিদ্যালয় থেকে, বিদ্যালয় মানে স্কুল, অন্য এক বালকের, অন্য একটি ছেলের একটি বই চুরি করে এনেছিল। অতি শৈশবকালে, অতি শৈশব মানে ছোটোবেলায়, এবং অতি শৈশব মানে খুবই ছোটোবেলায় ওই ছেলের বাবা মার মৃত্যু হয়েছিল। তার বাবা মা ছিল না, এবং তার মাসি তা লালন পালন করে, মাসির কাছেই সে বড় হয়েছিল। মাসি তাকে লালন পালন করা মানে তাকে তার দেখাশোনা করা, তাকে তার খেয়াল রাখা, বড় করে তোলা। তো সে মাসি তখন তার হাতে ওই বইটি দেখে জিজ্ঞাসা করলেন যে, ভুবন, মানে বাচ্চাটার নাম দেখা গেল এখানে, ভুবন, তুমি এই বই কোথায় পেলে? সে জিজ্ঞাসা করলো। তখন ভুবন বললো যে স্কুলের অন্য একটা ছেলের বই। তখন মাসি বুঝতে পারলো যে ভুবন সে বইটা চুরি করে এনেছে, কিন্তু মাসি কী করলো, ভুবনকে ঠিক শিক্ষাটা দিল না। তিনি বইটা ফেরত দিতেও বললেন না ভুবনকে বকলেন না, এবং ভুবনকে আবার এরমভাবে চুরি করতে বারণও করলেন না। নিষেধ মানে বারণ। তো এইখানেই আমরা আজকে শেষ করবো। এখানে দেখছি যে মাসি জানতে পারলো যে ভুবন চুরি করেছে, কিন্তু তাও ভুবনকে ঠিক পথটা বলে দিল না। এবার এর ফলে ভুবনের কি বিপদ হবে পরের বার আমরা দেখব। আমি এবার ইংলিশটা ঝটপট পড়ে নিই। হ্যালো অল, আই এম স্টার্টিং দ্য জার্নি অফ ইয়ার 2 উইথ আ নিউ বুক, বর্ণ পরিচয়। দিস ইজ দ্য বুক. Like Sahaj Path, this is another book which we read a lot in the initial years of learning the Bengali language. The book has been written by Ishwar Chandra Vidyasagar. Vidyasagar was the title given to him out of love by the mass Bengalis, by the public.
Vidyasagar means ocean of knowledge. Vidya means knowledge, Sagar means ocean. So it literally means ocean of knowledge. That is someone whose knowledge is as vast as the ocean. So Vidyasagar was, or Ishwar Chandra Vidyasagar was considered as someone who had immense knowledge. That is why people love to call him Vidyasagar. Vidyasagar had numerous contributions to the society in those days and was a great human being indeed. He had raised his voice against many foul practices that were prevalent in our society in those days, and he had successfully eradicated some of them as well. But was it easy? No. He had to face many obstacles in his pursuit of initiating multiple beneficial practices in our society, but he never backed down, and he always fought till the end. Someday I hope to speak about his life, if not in its entirety, but at least I will try to touch upon some significant incidents in his life. Bornoporichai has 2 parts, and it teaches students about the Bengali language, starting right with the basic letters to the words and then transitioning to various usages of those words. In the second part, this book included several prose pieces, mostly propagating various virtues which students should try to incorporate in their lives. The story that I will read today is about avoiding the habit of stealing. The prose pieces were written in Sadhu Bhasha, the dominant style of writing in those days, and often people would not use them while speaking, but in writing definitely. Today, the style prevalent is Cholit Bhasha, which is a simpler form of the language. For example, if you say, these were prevalent mostly for action verbs. For example, if someone said, Ami khaiyachi, it means I ate. But in Sadhu Bhasha, it would be Ami khaiyachi. In Cholit Bhasha, it would be much simpler to sound. Ami kheyechi. So, mostly action verbs. What I will do is, I will read the prose in a translated style. That is, read the exact prose, but in Cholit Bhasha, though it is written in Sadhu Bhasha. Now, I will read it in Cholit Bhasha because I feel it is easier to understand and something which you, my viewers, have been more used to. So, that is my purpose, to propagate Bangla language. I don't want to go into a style which was prevalent, but it's not at all used in these days. So, rather, use something which people are currently using, so that you as viewers and lovers of Bengali language find greater connection to. I intend to finish this story in 2 parts. The name of the story is Churi, Kora, Kodacho, Uchit noy. Churi means to steal, Kodacho means ever, Uchit noy means should not be done. So in simpler terms, the name of this story means it is never right to steal. Now let me start reading. না বলে পরের দ্রব্য নিলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে তাকে চোর বলে। চোরকে কেউ বিশ্বাস করে না। চুরি করে ধরা পড়লে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করা। পিতামাতা প্রভৃতির কর্তব্য পুত্র প্রভৃতিকে কারো কোনো দ্রব্য চুরি করতে দেখলে তাদের শাসন করা এবং চুরি করলে কী দোষ হয় তাদের ভালো করে বুঝিয়ে দেওয়া। Taking someone else's belongings without informing them is stealing. One who steals is called a thief. Nobody trusts a thief. Obviously, nobody would, when you know that the other person opposite you is a thief, you would never want to befriend that person or trust that person. If caught after stealing, the thief has to suffer immensely. It is huge suffering. And students, therefore, should never steal. It is the responsibility of parents and other elders to discipline students if they find out that kids around them are stealing. It is also their responsibility to make the students understand, or kids understand clearly, why stealing is a vice and why it should not be done, what could be the consequences. Now I will go to the second paragraph. একবার একটি বালক বিদ্যালয় থেকে অন্য এক বালকের একটি বই চুরি করে এনেছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতামাতার মৃত্যু হয়। তার মাসি লালন পালন করেছিলেন। তিনি তার হাতে ওই বইটি দেখে জিজ্ঞাসা করলেন, ভুবন, তুমি এই বই কোথায় পেলে? সে বলল, বিদ্যালয়ের এক বালকের বই। তিনি বুঝতে পারলেন ভুবন ওই বইটি চুরি করে এনেছে, কিন্তু তিনি বই ফিরিয়ে দিতে বললেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করতে নিষেধ করলেন না। So once there was a boy who had stolen a book but belonged to another student in his school. His parents had died when he was very young and he was brought up by his maternal aunt. Now when the aunt saw that there was a book in his boy's hand which was not his, she asked Bhuvan is the name of the boy. She asked, Bhuvan, where did you get this book? Bhuvan answered that it belonged to another boy in his school.
The aunt realized that Bhuvan got that book by stealing, but she did not instruct Bhuvan to return it. She did not discipline him or need not tell him never to steal again. So Bhuvan is a Bengali word and it means walled. So this is where the aunt faltered. She never stopped Bhuvan even if she understood that he had committed a mistake. And he was very young, but she could have stopped Bhuvan, but she chose not to. Now what happens? Does Bhuvan suffer as a result of this? Does the aunt suffer as a result of this? We'll see. It's a short story. We'll finish it in the next video. And today we'll end here. As I say towards the end, like, share, subscribe, comment, and keep Bangla in your heart always. And I will see all of you next week. তাহলে এখানেই শেষ করি। ভুবনের কি হলো? ভুবন মানে হচ্ছে পৃথিবী। তো ভুবনের কি হলো, তার মাসির কি হলো, সবই আমরা জানতে পারবো পরের সপ্তাহে। আগামী সপ্তাহে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। শেষে যেটা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো। আর আমাদের সামনের সপ্তাহে আবার দেখা হবে। ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।